নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। এসআইআর শুরু হয়েছে, আর এসআইআর শুরু হওয়ার প্রথম পর্বেই শাসক দল যতই চোখ রাঙানি দিক না কেন, শাসক দল যতই যারা বুথ লেভেল অফিসার হয়েছেন তাদের ভয় দেখাক না কেন, শাসক দল যে বিজেপির কাছে কার্যত হেরে গেছে আজকে প্রমাণ সহ বিশ্লেষণ করব। এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস গতকালই একটা কলকাতায় মিছিল করলো না, যেখানে হাজার হাজার মানুষের সমবেত ভিড়, যেখানে ড্রোনের ছবি দিয়ে দেখানো হলো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কত লোক। কিন্তু না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লোক নয়, এলাকার বিধায়কদের একটা প্যাক কমিটি আছে, তাদের তরফ থেকে একেবারে তৃণমূল কংগ্রেসকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এখন কিন্তু শক্তি দেখাতে হবে। তৃণমূলের জনসমর্থন যে কার্যত সরে গেছে, তৃণমূলের ভিত যে কার্যত নড়বড়ে হয়ে গেছে, সেটাকে ঢাকতে হবে। তার জন্য কলকাতার আশেপাশে লাগোয়া সমস্ত বিধায়ক এবং সাংসদদের হুইপ জারি করা হয়েছিল। সমস্ত ছাত্র সংগঠনের যারা দায়িত্বে আছেন, যুব সংগঠনের দায়িত্বে আছেন, কাউন্সিলর আছেন, প্রত্যেককে হুইপ দেওয়া হয়েছিল। তারপরে এই যে লোক জড়ো করা হলো, পয়সা দিয়ে আনা লোক, যারা জানে না এসআইআর খায় না মাথায় দেয়। বিভিন্ন চ্যানেলে আপনারা দেখেছেন, সংবাদ মাধ্যমেও দেখেছেন, সমাজ মাধ্যমেও দেখেছেন, ভিডিওগুলো ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে। যে জিজ্ঞেস করা হচ্ছে সাংবাদিকদের তরফে, আচ্ছা বলুন তো আপনারা কেন এসছেন? বলে ওই তো এসআইআর জন্য এসছি। এসআইআর পুরো নামটা উচ্চারণ করতে পারছেন না। আবার কেউ বলছে যে ওই তো মেয়েদের বুকে ভোট দিতে দেবে না, তাই জন্য আমরা এসছি। তো এরকম সব আপনারা দেখেছেন। বোঝাই যাচ্ছে যে ওই যে 21শে জুলাইয়ের যে ডিম ভাত উৎসব যেভাবে করা হয়, টাকার লোভে, বিরিয়ানির লোভে, মদের লোভে, কিছু পাইয়ে দেওয়ার লোভে, সেইভাবেই ওই মিছিলটাও হয়েছে। কিন্তু আসলে যে জনসমর্থনের কথাটা, মূল বক্তব্যে ফিরে আসি, যে জনসমর্থন যে সরে গেছে একেবারে, সেটা বুঝবেন কি করে? বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে যারা বিএলএ হয়েছেন, অর্থাৎ ওই যে বুথ লেভেল অফিসার, যারা সরকারি কর্মী, যারা আপনাদের বাড়িতে এসে এসে এসআইআর এর ফর্মটা দেবেন, এনিউমারেশন ফর্ম, সেই ফর্ম যারা দিতে আসবেন, তাদের নাকি সহযোগিতা করবে তৃণমূলের আমচা চামচারা, যাদেরকে বলে বুথ লেভেল এজেন্ট, বিএলএ। সেই বিএলএ জানেন তৃণমূল ঠিকঠাক করে দিতে পারেনি। তৃণমূল অলরেডি পিছিয়ে পড়েছে, 2 নম্বরে চলে এসেছে। 1 নম্বরে বিজেপি, বুথ লেভেল এজেন্ট নিয়ে 1 নম্বরে হচ্ছে বিজেপি। এই মুহূর্তে আপনারা জানেন 294টা কেন্দ্র আছে। বিএলএ 1 মানে একটা বিধানসভায় একজন বিএলএ 1 হন, একটা বিধানসভায় 294টা দরকার। বিজেপি কতটা দিতে পেরেছে? বিএলএ 294 294টাই দিতে পেরেছে, 294। আর তৃণমূল কতটা দিতে পেরেছে জানেন? 30 অক্টোবরে দেওয়া তথ্য অনুযায়ী বলছে মাত্র 36টা। মানে উত্তরবঙ্গেরও সব আসনে দিতে পারেনি, দক্ষিণবঙ্গেও তো দিতেই পারেনি। 36টা, মাত্র 36টা। একটা সময় সিপিএম এর যে কটা বিধায়ক ছিল আর কি, তার আশেপাশে 36টা বিএলএ 1 দিতে পেরেছে। 294 এর মধ্যে 250টাও দিতে পারেনি। 250টা তো ছেড়ে দিন, 100 দিতে পারেনি। হাফ সেঞ্চুরি পার করতে পারেনি তৃণমূল কংগ্রেস বিএলএ 1-এ। গাল গল্প? নিজেরা গিয়ে ইলেকশন কমিশনে যাচাই করে নিন, তারপর বুঝতে পারবেন আমি ঠিক বলছি না ভুল বলছি। একেবারে জোর গলায় বলছি। এবার আসি বিএলএ 2, যেটা নিয়ে এত মারামারি। বিএলএ 2 বিজেপি দিতে পেরেছে 7,912। আর তৃণমূল একটু ভাবুন তো কত দিতে পারে। তৃণমূল এই মুহূর্তে দিতে পেরেছে অর্ধেকও নয়, 7,900। অর্ধেক করলে দাঁড়ায় ওই ধরুন 3,800 থেকে এরকম সামথিং দাঁড়ায়। তত দিতে পারেনি, 3,000-এর গন্ডি বেরোতে পারেনি। বিএলএ 2 দিয়েছে মাত্র 2,349। বিএলএ 2 খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস। কেউ তৃণমূলের হয়ে আর বিএলএ 2 হতে চাইছে না। নির্বাচন কমিশনের ভয়ে হোক, বা লোকে চোর চিটিংবাজ জোচ্চোর বলবে, দলটাই তো এখন কেউ বলছে তৃণমূল চোর, কেউ বলছে তৃণমূল চিট, কেউ বলছে তৃণমূল্লা কংগ্রেস, নানান রকমের মন্তব্য করা হচ্ছে এই দল সম্পর্কে। তবে আমরা এই ধরনের অসাংবিধানিক শব্দ প্রয়োগের বিষয়ে আমরা আগ্রহী নই। সমাজ মাধ্যমে বলা হচ্ছে, তাই আপনাদেরকে এটাকে মনে করিয়ে দিলাম। কিন্তু এই ধরনের শব্দ কোনো একটা স্বীকৃত রাজনৈতিক দলের কর্মীদের জন্য আমরা ব্যবহার করতে চাই না।
যদিও তারা কেমন কি সেটা রাজ্যের মানুষ জানেন, সেটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তথাপি এবার আসি মূল পর্বে। তথাপি কেউ রাজি হতে চাইছে না, কারণ গেলেই তো আপনারা দেখেছেন যে তাদের কাছ থেকে কেউ ফর্ম নিতে চাইছে না। উত্তরবঙ্গের বহু জায়গায়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূলের একেবারে আমচা চামচারা যারা যাচ্ছেন বাড়ি বাড়ি, মানুষের একেবারে পজিটিভ ব্যাপারটা নেই তৃণমূলের নেতাদের প্রতি। মুখ দেখলেই কেমন মুখ ঘুরিয়ে নিচ্ছে, ফর্মটায় ওদের হাত দিয়ে নিতে গেলেই কেমন মুখটা কালো হয়ে যাচ্ছে মানুষের। মানুষ পছন্দ করছে না এদের। চালচোর ডালচোরদের আর কি মানুষ আর কিভাবে নেবে বলুন তো? ব্যাপক যে আপনারাও রাস্তাঘাটে যারা ঘুরে বেড়ান, কথা বলেন, তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রশাসন চালানোর যে প্রক্রিয়া, তার উপরে বা তৃণমূল কংগ্রেসের নিচু তলার যারা নেতা আছেন তাদের উপর মানুষের মধ্যে কত ক্ষোভ। এই ক্ষোভ আর মানুষ মেনে নিচ্ছে না, মানুষ ভালোভাবে নিচ্ছে না তৃণমূল কংগ্রেসের এই নেতা কর্মীদের। গেলেই একেবারে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এমন জায়গায় দাঁড়িয়ে তাহলে তৃণমূল কি BLA 2 দিতে পারছে না? দেখুন, তৃণমূল BLA 2 দিতে পারছে না বা দেওয়ার ক্ষমতা নেই, এটা আমরা বিশ্বাস করি না। একটা বড় অংশ যারা সুযোগ সন্ধানী, যারা চুরি চামারির সঙ্গে যুক্ত, যারা করে কমে খেতে চায় রাজনৈতিকভাবে, তারা তো শাসক দলের সাথে আছেই। সমস্যাটা হচ্ছে কেউ নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার মধ্যে আর ঢুকতে চাইছে না। যদি নির্বাচন কমিশনের র্যাডার চলে আসে, যদি ভোটের সময় জেল ফেল ঘাটতে হয়, এর জন্য। এবার তারা কারা হচ্ছেন? ওই এলাকার কাউন্সিলর, এলাকার দাদারা, ওয়ার্ড সভাপতিরা, এরা কি করছে? এরা BLOদের হুমকি দিচ্ছে, বলছে অমুক লোককে তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। মানে BLA 2 নেই, অফিসিয়ালি BLA 2 নেই বেশিরভাগ জায়গায়। ওই কান কাটা ভুলু, হাত কাটাইয়ে, অমুক তমুক এদেরকে দিয়ে চলছে। আপনারা অলরেডি শুনে নিয়েছেন যে একজন মহিলা BLOকে কিভাবে হুমকি দেওয়া হচ্ছে, সেই অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওটা আপনাদেরকে শোনাবো, আপনাদের শোনাটা ভীষণ প্রয়োজন আছে, কারণ BLA 2 তো নেই। চোর চিটিংবাজদের, এমনকি ওই মহিলা মারধর খেয়ে যেতে পারেন, যিনি BLA সরকারি কর্মী আছেন, BLO আছেন, তিনি মার খেয়ে যেতে পারেন, সরাসরি হুমকি দিচ্ছে। শুনুন আগে, তারপর তো আবার মূল পর্বে আমরা ফিরে আসছি। কাজ শুরু করে দিয়েছি। কোথা থেকে? আমি আমাদের পাড়া থেকে স্টার্ট করেছি, এখন এই গোপাল দাদের বাড়ির কাছে আছি। এই যে এই জিনিসটা পাকামো করছিস তুই, আমাদের একবার বলবি না যে আমাদের এত লোক যাবে তোর সাথে? কালকে তো তোমাকে বললাম যে আমি 11:30 থেকে স্টার্ট করব। তুমি বেশি পাকামো করবি না কিন্তু, আমি বলে দিলাম। বেশি এখানে পাকামি করবি না, আমি তোকে ভালো করে বলে দিলাম। আরে বলে বাবা, দিলাম, তাতে কিন্তু তুই কিন্তু মারধর খেয়ে যাবি। তারপর যেখানে খুশি গিয়ে জানা, আমাদের কোনো কিছু ছেড়া যাবে না। তুমি বলে এভাবে দিলাম। কথা বলছো কেন? এরকম ভাবেই বলছি, তুই যা শুরু করেছিস, তুই কাকে বলে করেছিস? আরে বাবা, আমি তোমাকে বলে শুরু করব কেন? আমাকে তো আমাকে বলে করবি, এখানে আমাকে বলে করবি। ভাবতে পারছেন এই রাজ্যে নারী নিগ্রহের ব্যাপারে তো একেবারে রাজ্য ঊর্ধ্ব দিকে যাচ্ছে। রাজ্যের নারী নিগ্রহের বিষয়ে রাজ্য ক্রমশ ঊর্ধ্বমুখী, রাজ্যের গ্রাফ। এখানে মহিলাদের সুরক্ষা নিয়ে তো প্রশ্ন রয়েছেই। যেখানে RG করের বিচার হয় না, যেখানে দুর্গাপুরের কাণ্ডের বিচার হয় না, উল্টে বলা হয় ঝোপে ঝাড়ে ডেটিং করতে যাচ্ছে। একেবারে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বলছেন, তৃণমূলের নেতা নেত্রীরা বলছেন নাকি ওই নির্যাতিতা ঝোপে ডেটিং করতে গিয়েছিল। এইভাবে নিগ্রহ হলে নিগৃহীতাকেই তৃণমূলের মহিলা নেত্রী হোক, তৃণমূলের মহিলা সুপ্রিমো হোক, এরা কার্যত এদেরকে হাসি ঠাট্টা করে। মানে মিনিমাম বোধ শক্তি নেই। যারা এসব বলছেন তাদের নিজেদের পরিবারেরও মেয়ে আছে, তাদের সঙ্গে ভগবান না করুক এই ঘটনা হলে এই কথা বলবেন তো? ঝোপে ঝাড়ে ডেটিং, তৃণমূলের নেতা নেত্রীদের পরিবারের কারোর সাথে, মহিলাদের সাথে কোনো অন্যায় অবিচার হলে আমরা তাহলে বলবো তো যে আপনারাও ঝোপে ঝাড়ে ডেটিং করতে গিয়েছিলেন? বলবো না, আমাদের তো রুচিতে বাজে, আমরা সে কথা বলবো না। কিন্তু এটাই পরিস্থিতি যে এ রাজ্যে SIR নিয়ে কার্যত ভয় পেয়ে গেছে। একেবারে তৃণমূল হাত তুলে দিয়েছে। কেউ বন্দুক দেখালে এরকম করে মানুষ হাত তুলে দেয় না, সারেন্ডার। কার্যত তৃণমূল কংগ্রেস সারেন্ডার মোডে চলে গেছে। কারণ জানেন, এই যে ম্যাপিং হয়েছে না, SIR এর ম্যাপিং, মাত্র 32% লোকের নামটা মিলছে। তাহলে বাকিদের কি নাম বাদ যাবে? না, একেবারেই বাদ যাবে না। তাদের কাগজ দেখাতে হবে। এবার কাগজ দেখাতে কেউ যদি আগ্রহী না হন, তাহলে তো আমাদের কিছু করার নেই। কাগজ নেই দিখায়েঙ্গে যারা বলবেন, তাদের লিস্টে তো নাম থাকবে না, কিছু করার নেই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে নিউ টাউনে, দমদমে, বিভিন্ন যে রোহিঙ্গা বস্তিগুলো আছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বস্তিগুলো যেখানে আছে, বসিরহাটে হোক, নানান প্রান্তে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই যে যারা অবৈধভাবে আছেন তারা কিন্তু কার্যত পালাতে বাধ্য। তারা পালাচ্ছেন, তারা অলরেডি টাকা গুছাতে শুরু করে দিয়েছেন। এ দেশ থেকেই কামিয়েছেন বৈধ অবৈধ উপায়ে।
তারা অলরেডি বলছেন না না ভাই এত টেনশন নিয়ে লাভ নেই, বাংলাদেশে চলে যাব। তারা অলরেডি বাংলাদেশমুখী হতে শুরু করেছেন। সবাই পালিয়ে যাবেন এমনটা নয়, আবার অনেকে আছেন একটু দেখে নিতে চাইছেন যে চলে যাব, এত টাকা খরচ করে তো দালাল ধরে এসেছিলাম, একটু কয়েকটা দিন থেকে যাই। তবে মনে মনে ভয় আছে। অভয় একটাই, এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যারা রোহিঙ্গাদের, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিকে দেখেও দেখে না, যারা এদেরকে ভোট ব্যাংক বলে মনে করে। আবার অনেকে ভোট ব্যাংক নয়, অনেকে ভোট ব্যাংক নয়, ভোটে নাম তুলতে পারেনি, এটাও বাস্তব। কিন্তু আশায় আছে, মাথার উপর মমতার হাত আছে, যখন তাহলে এক না একদিন ভোটার কার্ড তো হয়েই যাবে। কিন্তু দুর্ভাগ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় বাজ পড়েছে। এদের যাদের ভোটার কার্ড হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় এই কসমিন কালে তো আর পারবেন না এদেরকে ভোটার বানাতে। এসআইআরে এমনি যাদের বাংলাদেশি ওপার থেকে এসছেন, হয়তো আর রেশন কার্ড বানিয়েছেন, অমুক বানিয়েছেন, তমুক বানিয়েছেন, কিন্তু 2002-এর লিস্টে যাদের নাম নেই তাদেরই নাম বাদ চলে যাবে। আর যাদের ভোটার কার্ড নেই তারা কবে আর কিভাবে আর ভোটটা বানাবে? ভোটার কার্ড বানানোর তাদের কোনো সম্ভাবনা নেই। কিন্তু এটা ঠিক যে অনেকে আছেন যারা প্রকৃত ভারতীয়, কিন্তু যাদের কাগজপত্রের ঠিক নেই, তারা বিপদে পড়বেন। এবার এটা তো ঠিক, তাদের কাগজপত্র এতদিনে বানিয়ে নেওয়া উচিত ছিল, বানিয়ে নিতে পারেননি, অনেক কারণে আছেন। অনেক গ্রামে গঞ্জের মানুষ, শিক্ষিত হোক বা কম পড়াশোনা জানা মানুষ হোক, বা ওই কোনো অসুবিধা নেই চলে যাচ্ছে, এই বেশ ভালো আছি মনে করে, অনেকের কাগজ নেই, তারা সত্যি বিপদে পড়তে চলেছেন, কিছু করার নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে আশ্বাস দিচ্ছেন যে আপনারা ওই লক্ষ্মীর ভাণ্ডার পান না, ওই সার্টিফিকেটটা দেখিয়ে দেবেন, আপনারা ওই কন্যাশ্রী পান না, আপনারা স্বাস্থ্যসাথী পান না, এই কার্ডগুলো দেখিয়ে দেবেন। দুর্ভাগ্য, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মঞ্চ থেকে ওই মিথ্যে কথাটা বলেছেন, এই কার্ডগুলোকে বলেছেন আপনারা এইগুলো দেখাবেন। এই কার্ড দেখিয়ে হবে? নির্বাচন কমিশন কি এই কার্ডগুলোকে মান্যতা দিয়েছে? মানুষকে একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে কিভাবে বোকা বানানো যায়, বিপদে ফেলা যায়, নিজের রাজ্যের জনগণকে বিপদে ফেলছেন মমতা। কেন? দুটো ভোটের লোভে এই মানুষগুলো যখন বুঝে যাবে আপনি মিথ্যা কথা বলছেন, তো আপনাকে তো এরাও ভোট দেবে না। আপনার এই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, অমুক শ্রী, অমুক সাথী, এই সাথী আর শ্রী এ ভরা প্রকল্প নিয়েও মানুষগুলো আপনাকে এবার আর ভোটে দেবে না, কারণ আপনি মানুষকে ভুল বোঝাচ্ছেন যে এইগুলো নাকি এই সার্টিফিকেট দেখিয়ে দিলে হয়ে যাবে। হবে না। নির্বাচন কমিশন স্কুল, ইউনিভার্সিটি, এই সার্টিফিকেটগুলো সরকারি কর্মীদের ক্ষেত্রে, সরকারি কর্মীদের যে আই কার্ডগুলো রয়েছে সেইগুলো, পাসপোর্ট, ভোটার কার্ড, এইগুলোকেই মান্যতা দিচ্ছে, বাবা মার ডকুমেন্টগুলোকে মান্যতা দিচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চারানা তেজপাতা প্রকল্পগুলোকে মান্যতা দিচ্ছে না, বোকা বানাচ্ছেন। আজকে আমাকে একজন মুসলিম ভদ্রলোক ফোন করেছিলেন ভগবান গোলা থেকে। তার বাবা আবার ইংরেজ আমলে সরকারি কর্মচারী ছিলেন, তাদের কাছে 1926 সালের ডকুমেন্ট আছে। তারাও ভয় পাচ্ছেন। আসলে মানুষের কাছে ক্ল্যারিটি নেই, কেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেই অনর্গল মঞ্চ থেকে মিথ্যা ভাষণ দিয়ে যাচ্ছেন, মানুষকে বোকা বানাচ্ছেন, ভুল বোঝাচ্ছেন, মানুষগুলো সত্যি কনফিউজ হয়ে যাচ্ছে। কেউ তো ভাবতে পারে না যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে অনর্গল মিথ্যা কথা বলতে পারে। আজকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে, মন্ত্রীর চেয়ারে বসে তারা যেটা বলে আমরা সেটাকে সরকারি নির্দেশ বলে জানি। কিন্তু আমাদের বাঙালিদের, পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, আমাদের একজন এমন মুখ্যমন্ত্রী আছেন তিনি রাজ্যের মানুষকেই বোকা বানান, রাজ্যের মানুষকেই ভুল বোঝান। কিছু করার নেই। তাই আপনাদেরকে বলবো, আপনারা একেবারে ভীত সন্ত্রস্ত হবেন না। যারা প্রকৃত ভারতীয়, হিন্দু হোক, মুসলমান, জৈন হোক, খ্রিস্টান হোক, পার্সি হোক, আপনাদের কারো ভয় নেই। আপনারা যারা প্রকৃত ভারতীয়, আপনাদের ভয় নেই। ডকুমেন্টগুলো ঠিকঠাক রাখুন, ঠিকঠাকভাবে এসআইআরে অংশগ্রহণ করুন, দেখবেন আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। আজকে এসআইআর হতে দেব না বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই 4 তারিখ থেকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর হতে দেব না, ওই বুলিটা আর আওড়াচ্ছেন না। এখন বলছেন এসআইআর হতে গেলে 2 বছর সময় লাগবে, অমুক সময় লাগবে, তমুক সময় লাগবে। যদি এসআইআর হতে গেলে আর 6 মাস বেশি সময় লেগে যায়, কার লস? কি হবে? গোটা রাজ্যটা তখন আর নবান্নের 14 তলা থেকে চলবে না। তখন রাজ্যটা চলবে কোথা থেকে? রাজভবন থেকে। তখন আপনার ভ্যালু 0 হয়ে যাবে। তখন আপনার কথা আর পুলিশ শুনবে না, তখন আপনাকে কেউ মান্যতা দেবে না। তখন এই অফিসারগুলো ইয়েস ম্যাডাম আপনার পেছনে করছে, তখন দেখবেন রাজ্যপালের পিছনে ইয়েস স্যার করছে। ভগবান না করুক সেই দিন আসুক, কিন্তু এমনও হতে পারে আপনি যদি ক্ষমতায় না থাকেন, আপনার প্রাণের ভাইপো কিংবা আপনার অন্যান্য মন্ত্রী
কিংবা আপনিও হয়তো কোনো না কোনো কারণে বিপদে পড়ে যেতে পারেন। আমরা সে কথা চাই না। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হোক, সঠিক সময়ে নির্বাচন হোক, মানুষ যাকে চাইবে সে আসবে। কিন্তু হাত থেকে ক্ষমতা চলে গেলে জানেন তো অনেক কিছু হয়। বুদ্ধবাবুর কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরও যে কিছু হবে না তা তো নয়। সিপিএম তো এরকমভাবে খায়নি। সিপিএমের কিছু নেতা ভয়ঙ্কর করে কামড়ে খেয়েছেন, কিন্তু সিপিএমের একটা অংশ ছিল যারা কিন্তু ওই ছুটকো ছাটকা আপনি ভাবতে পারেন মুখ্যমন্ত্রীর চেয়ারে থেকে যদি একটা ভাইপোকে বা কোনো পরিবারের আত্মীয়কে বা মন্ত্রী হিসেবে কাউকে চাকরি দিয়ে থাকে, সেটা এমন কোনো বিশাল দুর্নীতি নয় তৃণমূলের তুলনায়। তৃণমূল তো এগুলো করেছেই। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরও চাকরি বাতিল হয়েছে বৃষ্টি মুখার্জি কয়েকদিন আগে, এমনটা বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হয়েছে। কিন্তু তৃণমূলের নেতারা তো কোটি কোটি টাকা কামিয়েছেন। এত কোটি কোটি টাকা তো সিপিএমের নেতা কামাতে পারেনি। যদি কামাতে পারতো তাহলে বুদ্ধ ভট্টাচার্যকে ওই 1-2 কামরার ফ্ল্যাটে থাকতে হতো না। তিনিও ওই টালির বাড়ির নিচে যে বিলাসবহুল অনেক বাড়িটা বাড়িয়ে নিয়েছেন, বিদেশি ঝাড়বাতি, ফলস সিলিং, আমরা তো সব দেখে নিয়েছি যে টালির বাড়ির ভিতরে ফলস সিলিং রয়েছে, ঝাড়বাতি রয়েছে, মারাত্মক মারাত্মক সব অ্যান্টিক জিনিস রয়েছে, আসবাবপত্র রয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি টালির চালার তলায়। কিন্তু বুদ্ধবাবুরা করতে পারেননি, তাদের দুর্ভাগ্য। তারা ক্ষমতার লোভী ছিলেন। তারা ক্ষমতার লোভে ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ কাজ করেছেন। হাত কেটেছেন, কান কেটেছেন, নাক কেটেছেন, মানুষের জিভ কেটে নিয়েছেন, গলায় কই মাছ দিয়ে দিয়েছেন, ছেলের রক্ত মাখিয়ে মাকে ভাত খাইয়েছেন। কিন্তু টাকাটা সত্যি দিদিমণি, আপনাকে প্রণাম। আপনার দলের নেতারা যেভাবে টাকা কামিয়েছে এরকম সত্যি সিপিএম করতে পারেনি। সিপিএম এটা হচ্ছে দুর্ভাগ্য। আর এর মধ্যেই 6 তারিখ আবার ওই 32,000 চাকরি বাতিলের মামলাটা উঠবে। এই কারণেই খোকাবাবু, ভাইপো বাবুর বুকটা দুরু 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 করছে। তার পালপিটেশন হয়ে গেছে, কি বলছে তার মাথার ঠিক থাকছে না। পালপিটেশনটা একটাই কারণে, এই মামলায় তার নাম আবার উঠেছে, চার্জশিটে তো নাম আছে। চাকরি বাতিল মামলায়, চাকরি চুরি মামলায় তারও নাম আছে। অনেকে বলে, নিন্দুকরা বলে পার্থ চট্টোপাধ্যায়কে ধরিয়ে দেওয়ার বিষয়ে আমাদের ভাইপো বাবুর একটা অঙ্গুলি হেলন বা অদৃশ্য হাত কাজ করেছিল, এরকমটা গুঞ্জন আছে, গুঞ্জন আছে মার্কেটে। এমনকি আমি গতকালকে দেখছিলাম ক্যাম্পেন কলিং মিডিয়াতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারক, তিনি তো এই মামলাগুলো দেখেছিলেন আগে, তো তিনিও বলছেন, তিনিও একেবারে ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় যে ধরা পড়ে গেছিল তার পিছনে একটা অদৃশ্য শক্তি কাজ করেছিল। এখন বলে না পাপ বাপকেও ছাড়ে না, এখন তো দেখা যাচ্ছে সোকল্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, চার্জশিটে তার নাম আছে, যার বাবার নাম নেই, যার ঠিকানা নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কাকু, যার কথা 50 বার বলেছেন, 70 বারের কাছাকাছি যার নাম নিয়েছেন, 50 বার প্রবাদ হিসেবে বললাম, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার আইনজীবী নিজে বলেছেন আমার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নাম তো আছে। তাহলে কি এই কারণে তার পালপিটেশনটা বেড়ে যাচ্ছে? পালপিটেশন বাড়ার আরও একটা কারণ হচ্ছে এই যে আইপ্যাক আছে না, আইপ্যাকও তাকে নতুন কোনো ফর্মুলা দিতে পারছে না। আইপ্যাক অনেক কিছু করছে জানেন তো। এই তো কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যারা বিজনেসম্যান রয়েছেন, বিজনেস কমিউনিটির সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে বসছেন, বিভিন্নভাবে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। নতুন নতুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে নতুন নতুন ফর্মুলা দেওয়া হচ্ছে, কিন্তু সেই ফর্মুলাগুলো না আর আগের মতো কাজ করছে না। আচ্ছা না, আসলে জানেন তো, মানে সব কিছুর একটা সময় হয়। এই ধরুন অর্জুন, যেমন একটা সময় ছিল অর্জুন কুরুক্ষেত্রে ভয়ঙ্কর তার প্রতিভা শক্তি দেখিয়েছেন, কিন্তু সেই অর্জুন যখন দ্বারকা ডুবে যাচ্ছে, যখন কৃষ্ণ বললেন যে আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে, দ্বারকা নগরীর মহিলাদেরকে তুমি তোমার হস্তিনাপুরে নিয়ে যাও, ইন্দ্রপ্রস্থে নিয়ে যাও, ঠিক সেই সময় যারা তখন ফিরে আসছেন, তখন দ্বারকা ডুবে গেছে, কৃষ্ণ মারা গিয়েছেন। দায়িত্ব কাঁধে মহিলাদেরকে, দ্বারকার মহিলাদেরকে রক্ষা করার অর্জুনের হাতে। সেদিন কিন্তু গান্ডীব থেকে অস্ত্র ছুঁড়েও ডাকাতদের সঙ্গে লড়াই করতে পারেননি কুরুক্ষেত্রের বিজেতা অর্জুন। সাধারণ ছুটকো ছাটকা ডাকাত সেই মহিলাদেরকে লুট করে নিয়ে গিয়েছিল। অনেক মহিলা, বেশিরভাগ মহিলাকে নিয়ে গেছিল। এটা আপনারা মহাভারতে পড়ে জানতে পারবেন। তো সব কিছুর একটা সময় হয়। ঠিক সেরকম আইপ্যাকের এখন আর কাজ করছে না, কোনো কিছু কাজ করছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন নতুন ফর্মুলা দেওয়া হচ্ছে, এটা করুন, এটা করলে অমুক হবে, সেটা করলে তমুক হবে, কিছুই হচ্ছে না। দিদিকে বলো, সাকসেস ছিল। বাংলার মেয়ে সাকসেস ছিল, বাংলার গর্জন সাকসেস ছিল। খেলা হবে দেবাংশু বলেছিল, সাকসেস ছিল, মোরাল বুস্ট হয়েছিল, কিন্তু এবার আর কাজ করছে না। পাড়ায় পাড়ায় সমাধান,
পাড়ায় পাড়ায় বিপদ হয়ে গেছে, ডিজিটাল যোদ্ধা কাজ করছে না, কিছুই হচ্ছে না। আরে পয়সা দিয়ে কি আর বুদ্ধি কেনা যায়? আপনি পয়সা দিয়ে ডিজিটাল মিডিয়ায় কি পারবেন খুব লং টার্মে কিছু করতে? হবে না, এভাবে হয় না, মেনে নিতে হবে। সব কিছুর একটা সময় আছে। আর এই যে যাদের সঙ্গে দেখা করলেন বিজনেস কমিউনিটি, তেমন তো নাম করা কাউকে দেখলাম না। বিভিন্ন কোম্পানি হয়তো সিওটিও থাকতে পারেন, তাদের সঙ্গে দেখা করেছেন, চা কফি হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগে বিজয়া সম্মিলনী করেছেন, দেখা করেছেন, ভালো করেছেন, খুব ভালো। কিন্তু এতে কিন্তু ভোটে কোনো প্রভাব হচ্ছে না, মানুষের মনে কিন্তু আর সেই উৎসাহ নেই। তবে আপনাদের দর্শক যদি মনে উৎসাহ থাকে তাহলে বলবেন এই ভিডিওটা কেমন হয়েছে। জয়েন বাটন ক্লিক করে আমাদের সদস্য হতে পারেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে দিয়ে আপনারা আমার প্রত্যেক ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। তাই সাবস্ক্রাইব করুন, জয়েন করুন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ছড়িয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।